সামাজিক গণমাধ্যমের বদৌলতে আমরা নিত্য নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি। কয়েক বছর আগেও যে শব্দগুলোর কোনো অস্তিত্বই আমাদের সমাজে ছিল না, ট্রল ঠিক তেমনি একটি শব্দ। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখের মানুষগুলো হুটহাট করে শিকার হচ্ছে এই ট্রলের। মজার বিষয় হলো অনেকে জানেনই না এই ট্রল শব্দটি কী, না জেনে হাস্যকরভাবে অবলীলায় আরেকজনকে ট্রল করে যাচ্ছে। আর এই ট্রলের শিকার হওয়া মানুষগুলোর পক্ষে রাস্তায় বের হওয়া অনেক সময় দায় হয়ে পড়ে। আবার অনেক সময় এই ট্রল কিছু কিছু মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে, রাতারাতি বনে যান সেলিব্রিটি। ট্রলের শিকার হওয়া মানুষটি যখনই ভিডিও ছাড়ছেন সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ। তবে যতই বলি না কেন এই ট্রল কখনোই আমাদের কাম্য নয়। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি হলো সোশ্যাল মিডিয়াতে ট্রল। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ স্টুডিওতে আমাদের অনেক জনপ্রিয় মুখগুলো রয়েছে। আমাদের সাথে রয়েছেন আমাদের দেশের সেই ছোট্ট মেয়েটি, এখন যে চিত্রনায়িকা দিঘি, এবং আমাদের সাথে রয়েছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। আমাদের সাথে আরও রয়েছেন আমাদের সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মুখ বারিশক, এবং তার সাথে রয়েছে তার হাজব্যান্ড ব্যবসায়ী এবং নির্মাতা আলভি রায়হান সীমান্ত। আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুবায়াত ফেরদৌস, সহকারী অধ্যাপক মনোরোগ বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা প্রথমে দিঘির কাছে যেতে চাই। দিঘি, সমাজে তো হরহামেশাই যে আমরা দেখি যে একটা সোশ্যাল মিডিয়াতে আজকাল ট্রল হচ্ছে, এই ট্রল হওয়ার বিষয়টি আপনার কাছে কেমন লাগে বা আপনি কিভাবে দেখেন? ট্রল আসলে এরকম কোনো বিষয় না যে মানে কারো ভালো লাগতে পারে, এটা আমি না। আমার মনে হয় যে আমরা যে কয়জন আমরা আসলে পরিচিত মুখ বলি, কিংবা আমরা যারা পাবলিক ফিগার, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, কারো কাছেই ট্রল জিনিসটা আসলে নর্মাল না এখানে। কিংবা আমি যদি নিজের কথাই বলি, এটা কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং লাগে, খুব বেশি ডিপ্রেসিং লাগে। কারণ আফটার অল আমি একটা পাবলিক ফিগার, আমি পাবলিকদের জন্যই কাজ করি, আমি এই মানুষগুলোর জন্যই কাজ করি। এই মানুষরা যখন পাবলিক প্লেসে এসে আমাকে একটা কটু কথা বলে কিংবা একটা বাজে মন্তব্য করে আমাকে নিয়ে, এবং আমি জানি যে এই মন্তব্যটা হয়তো আমার ফ্যামিলি মেম্বারও দেখছে, বাইরের মানুষ তো দেখছে, আমার ফ্যামিলির মানুষও দেখতে পারে, এই জিনিসটা তাদের চোখেও পড়তে পারে, তখন আরও বেশি খারাপটা লাগে যে আমি না হয় জানলাম আমাকে একটা খারাপ কথা বলেছে, কিন্তু আমার বাবা দেখলে কি রিয়াকশান দিবে, আমার একজন ফ্যামিলি মেম্বার দেখলে কি রিয়াকশান দেবে। এবং বাইরের মানুষ তো আসলে যাচাই করবে না যে উনি যে কথাটা বলে গেছে এটাই কি আমি আদৌ নাকি এটা না। উনি পড়ে যাবে, আচ্ছা হ্যাঁ এটা মনে হয় ওকে পরপর 5টা মানুষ বলে যাচ্ছে, মনে হয় তাহলে এটাই হতে পারে। তো এই জিনিসটা আসলে ডিল করা অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় একবার যদি ডিল করা আমরা শিখে যাই তখন আমাদের জন্য ইজি হয়ে যায় যে হ্যাঁ ট্রলটা এখন আসলে যেহেতু সবার সাথেই হচ্ছে, তখন আমরা একটা বুঝ দিয়ে নিতে পারি। কিন্তু বুঝ দিয়ে নেওয়াটা তো আসলে মেইন সলিউশন হতে পারে না। অনেক সময় দেখা যায় যে একটা ভালো একটা বক্তব্য হয়তো আপনি দিলেন, কিন্তু তারা সামাজিকভাবে সেটাকে খুব ব্যাড এফেক্ট দিচ্ছে, বাজেভাবে সেটাকে উপস্থাপন করছে। এই যে যারা যে বাজেভাবে উপস্থাপন করছে তাদের আসলে কেমন মন মানসিকতা, আপনার কি মনে হয় তারা কেমন ধরনের মানুষ? এখন যেটা হয়ে গেছে যে মানে এটা যদি হয়তো বা 5 বছর আগে জিজ্ঞাসা করা হতো আমাকে, তাহলে আমি হয়তো বা একরকম উত্তর দিতাম যে তারা মনে হয় আসলে অন্যজনকে ছোট করে তাদের ভালো লাগে, কিংবা তারা আমার জায়গাটা আসতে পারছে না, এই জন্য হয়তো বা এগুলো আমি বলতাম। কিন্তু এখন আমি যেটা বলবো যে এখন আসলে এই ক্যাপশন কিংবা এই কথাগুলোর উপরে খুব ভিউ হয়ে গেছে। আমি একটা মানুষকে নিয়ে একটা মন্তব্য করে দিলে আমার এই জিনিসটার ভিউ হবে, হয়তো বা আমার কিছু ডলার আসবে, নয়তো মানুষ আমার ভিডিওটা বেশি দেখবে, আমার নামটা বেশি চিনবে যে আমার আইডিটা থেকে হয়েছে। এখন আসলে এই মন মানসিকতাটা বেশি হয়ে গেছে যে আমি আরেকজনকে ছোট করে আমি নিজেকে চেনাবো মানুষের কাছে। আমরা এবার বারিশক আপনার কাছে আসবো। আপনি তো সোশ্যাল মিডিয়াতে অসম্ভব জনপ্রিয় একটি মুখ, আপনার ট্রলের অভিজ্ঞতা কেমন? আপনি আপনার কথা বলেন। আমার মনে হয় যে চিত্রনায়িকারা তো ক্যামেরার সামনে দেখা যায় বিভিন্ন ফেস্টিভ বা অকেশনে আসে বা বিশেষ কোনো দিনে। আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতেই আমাদের পেশা, এখানে কাজ করা, প্রতিদিনই আমাদেরকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে। তো আমাদের জীবনটাই হচ্ছে ট্রলে ভরপুর। মানে যেমন ডাল ভাত প্রতিদিন খেতে হবে, এরকম হচ্ছে ট্রলটাও প্রতিদিন শুনতে হবে। মানে ফেসবুক খুললেই সকালবেলা প্রথমেই আগে মানে ভয় লাগে যে আজকে কি নিউজ দেখবো আমাকে নিয়ে, বা আজকে কি আমি নেগেটিভ কমেন্টটা পড়বো, বা আজকে
কত জঘন্য কমেন্ট করতে পারে। আমার 2 বছরের ছোট যে বাচ্চাটা আছে, যে আসলে কিছুই বোঝে না, ওর ছবি ভিডিও আমি এখন স্কিপ করে ফেলেছি দেওয়া সোশ্যাল মিডিয়া থেকে, কারণ ওকে নিয়েও মানুষ আসলে খারাপ কথা বলছে, কটু কথা বলছে। সো একজন মায়ের পক্ষে আসলে আমাকে নিয়ে বলছে, আমার হাজব্যান্ডকে নিয়ে বলছে, সেটাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যখন কেউ কথা বলে, তার চেহারা বা তার বডি স্ট্রাকচার, যেমন আমার বাচ্চা একটু শুকনা, এটা ও একদম বাইবর্ন, হ্যাঁ, মানে আমিও ছোটবেলায় এরকমই ছিলাম, আমার বডি স্ট্রাকচারটা এরকমই ছিল, খুব হেলদি ছিল না। তো এটা নিয়েও মানুষ কটু কথা বলে যে বাচ্চা শুকনা, বা মা কাজ করে বাচ্চাকে খেয়াল করে না। সো এই বিষয়গুলো কিন্তু আসলেই অনেক ডিপ্রেসিং, এবং কিছু কিছু সময় এমনও থাকে যে আমি ডিপ্রেশনেও চলে যাই। তো সেই সময় আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে মেন্টালি, কারণ ও যেহেতু আমার পাশে থাকে, সব সময় সাথে থাকে, এবং এই বিষয়গুলো তো আমরা বাবা মা পর্যন্ত পৌঁছাতে দেই না আসলে। ইনফ্যাক্ট এমন একটা সিচুয়েশন ছিল 2011-12-এর কথা আমি বলছি, সেইটার সময় আমি এত বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে আমি একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্নও হয়েছিলাম, এবং আমি তার আন্ডারে ট্রিটমেন্টে ছিলাম। তো ওই সময় কি হতো যে সবাই এই কথাগুলো বলতে পারতো না যে আমি একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হয়েছি, এটাও হাইড করে রাখতো, এটাও লুকিয়ে রাখতো। আমার কাছে মনে হয় যে আমরা যারা পাবলিক ফিগার আছি, তাদের যদি এই ধরনের কোনো সাপোর্ট দরকার হয়, অবশ্যই আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি, এবং এটা খুবই ন্যাচারাল, এটা আমি মনে করি। আমরা এবার আপনার কাছে আসছি, আলভি রায়হান, আপনার কাছে। এই যে বাড়ি শখ, আপনার যিনি অর্ধাঙ্গিনী, আপনার বেটার হাফ, উনি তো অনেক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভলি কাজ করেন। তো ওনার জনপ্রিয়তাটা আপনি কিভাবে দেখেন? ওর জনপ্রিয়তাটা আমি উপভোগ করি, আমার কাছে ভালো লাগে, যেহেতু আমার পার্টনার আসলে খুব ভালো করছে, আমি ওর হাজব্যান্ড হিসেবে আমার কাছেও খুবই ভালো লাগে। এটার পাশাপাশি যেমন ওকে নিয়ে ট্রোল হয়, আমাকে নিয়েও কিন্তু ট্রোল হয়, এবং এইটা এখন এমন হয়ে গেছে যে যে কোনো একজনকে নিয়ে ট্রোল করবেই মানুষ। তো এটাও হচ্ছে ওই যে দিঘি যেমন বললো সয়ে গেছে, আমারও এটা সয়ে গেছে এখন আর কি। না, সয়ে গেছে বলতে এটা কি উপভোগ করার জন্য সয়ে গেছে নাকি সবার জন্য সয়ে গেছে, যে আপনি তো মজাই পাচ্ছেন যে করুক না, ওরা করতে দাও? আসলে কখনো এটা মজা লাগে না। কিছু কিছু পোস্ট হয় যে যেটা দেখলে হয়তো সাময়িক মজা লাগে, কিন্তু জিনিসটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন ভালো লাগে না। আসলে চিন্তা করতে হবে জিনিসটা আমার টোটালি ইগনোর করতে হবে, অথবা এটাই হবে, এটা মেনে নিতে হবে। তো আমরা এখন যে পজিশনে আছি, আমরা এটাই মেনে নিয়েছি যে এইরকমই করবে, আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা কাউকে থামাতে পারবো না। গৌতম, আপনার কাছে আসছি, আপনি তো কোরিওগ্রাফার। তো আপনি এই যে ট্রল হচ্ছে, আমরা এতক্ষণ সবার কথা শুনলাম, আপনার কাছে আসলে কেমন মনে হয় যে এই ট্রল জিনিসটার মানে ভালো দিক মন্দ দিক আসলে আপনি কি মনে করেন? আমি আপু একটা কথা বলি, ট্রল জিনিসটা না আমি মানে পছন্দ করি না। আচ্ছা, যে ট্রল আমাকে অন্যকে দিয়ে আমাকে ট্রল হতে হবে, যেমন বারিশ বললো কিছু কথা বা দিঘি বললো, যে ওদের কথা আমি একমত যে যার যার যোগ্যতা দিয়ে সে একটা জায়গা তৈরি করো। যারা ট্রল করে তারা মনে করবে, আমি মনে করি তারা ওই ফ্যামিলি থেকে আসে নাই, তারা এখন নতুন, তাদেরকে মানে দাঁড়াতে হবে। যতই আপনি একটা দামি শাড়ি পরেন না কেন, যত একটা দামি গয়না পরেন না কেন, আপনার অ্যাক্টিভিটিস আপনাকে বলে দেবে আপনি কোন ফ্যামিলির। একদম ঠিক, একদম ঠিক আছে। আপনি একটা গরিব ফ্যামিলি থেকে আপনি আসছেন, আপনি আজকে এই শাড়িটা পরছেন, আপনি দামি একটা শাড়ি পরছেন বা একটা দামি জুয়েলারি পরছেন, আপনার অ্যাক্টিভিটিস বলে দেবে আপনি নতুন পরছেন, রাইট? তাই না? জিনিসটা হয়ে গেছে কি এইরকম, আমাকেও পচাবে ওকেও পচাবে, কেন রে ভাই, এটা তো আমাদের ফ্যামিলি। আমরা এদেরকে পচালে তো পাবলিক আমাদেরকে পচাবেই, তুমিও তো একটা মানুষ, তুমি আমার ভালো চাও না? দিঘি খুব ভালো মেয়ে, দিঘি খুব ভালো মেয়ে, বারিশ খুব ভালো মেয়ে, আমার পিছনে কিন্তু গালাগালি করতেছে। আমাদের মিডিয়াটা এরকম হয়ে গেছে, আমরা আমাদেরকে নষ্ট করছি, নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, শত্রু হয়ে যাচ্ছে। বাইরের কথা কি বলবো, আমাদের ঘরের মানুষই আমাদেরকে ট্রোল করছে। হ্যাঁ, ট্রোল করছে, আমরা কি বলবো? রাইট। এবার আমরা আমাদের মনোবিজ্ঞানীর কাছে আসছি। এই যে আমরা দুই পক্ষের কথা শুনলাম, ভালো দিক মন্দ দিক, ওনারা কিন্তু মন্দ দিকের কথাটাই বেশি বললো, যেহেতু তারা সাফারার। আপনি কি মনে করেন আসলে এই ট্রলের ব্যাপারটা কি, কেন এটা কি মনে করেন আপনি আপা? ট্রলের ব্যাপারটা আসলে ডেফিনেটলি যে এটা নেতিবাচক দিকগুলোই সবচেয়ে বেশি। কিছু ইতিবাচক দিক আছে যদি সেটা প্রোডাক্টিভ হয়, সেটা যদি ইতিবাচক ওয়েতে করে। যেমন মনে করেন যে নেতিবাচক দিকগুলো বলে আসলে শেষ করতে পারবো না। ওনারা আমাদের গেস্টরা যারা সব কিছু যেগুলো বলেছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর উঠে এসেছে। পিকচারগুলো আমরা যেগুলো প্রতিনিয়ত চেম্বারে দেখছি, ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, তারপরে হচ্ছে অনেকে কিন্তু আত্মহননের পথও বেছে নেয়।
কতজনের আসলে মানসিকভাবে স্ট্যাবিলিটি থাকে, সহ্য ক্ষমতার, সবার কিন্তু থাকে না। যারা ধরেই নেয় যে হ্যাঁ আমি এই জায়গাটাতে টিকে থাকতে হবে, এটা দিয়েই আমার জীবন জীবিকা আমি নির্বাহ করে যাব, তাদের ক্ষেত্রে যারা ডিটারমাইন্ড থাকে তারা কিন্তু পারে। কিন্তু আমরা এই গল্পগুলো যেগুলো বাহিরে চলে আসছে, মিডিয়াতে চলে আসছে, আমরা শুধু গুটি কয়েক সেগুলোই দেখি, কিন্তু কত জীবন যে ধরে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা হয়তো বা সাইকিয়াট্রিস্টরা আমরা চেম্বারে দেখছি যে একেবারে জীবনটাকে থামিয়ে দিচ্ছে, রুম থেকে বের হচ্ছে না। ইতিবাচক দিক থেকে আমি যদি বলি যে ট্রলের শিকার যারা হন তাদের মধ্যে কিন্তু সমালোচনা সহ্য করার ক্ষমতাটা সৃষ্টি হয় সাইকোলজিক্যালি, যদি আমি বলি এটা একটা পজিটিভ দিক। কিন্তু নেতিবাচক দিকগুলো আমরা সবাই মিলে যে ডিসকাশনগুলো করলাম, অবশ্যই পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, এই যে বারিশ আপু যেটা বললেন ওনার হাজব্যান্ড ওনাকে সেইভাবে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় ফ্যামিলি মেম্বার, লাইফ পার্টনার, ইভেন বাবা মা, তারাও বলে তুই মুখ দেখাস কেন, তুই বেঁচে আছিস কেন, ঠিক এভাবেই কথা বলে। তো তখন ওই মানুষটা কি করবে? ঠিক আছে, এভাবেই আমরা বিষয়গুলো দেখি। আপনার কি মনে হয় দিকে এই যে আপনাদের জনপ্রিয়তাকে নিয়ে অনেকে যেটা বললেন, কোরিওগ্রাফার গৌতম যে বললেন যে কন্টেন্ট বানাচ্ছে, তো ওরা আসলে কেন এটা করছে? তারা কি নিজেরা লাভবান হওয়ার জন্য কি এটা করছে? আপনার কি মনে হয়? এখানে দুইটা জিনিস হতে পারে। একটা তো লাভবান অবশ্যই, যেটা আমি প্রথমেই বলেছি যে লাভবান। আরেকটা হচ্ছে অ্যানশিয়াস থেকে হয়তোবা যে ওই জায়গাটাতে আমি কেন যেতে পারলাম না, এখানে আজকে আমি কেন নেই, কিংবা কেউ আছে আমাকে হয়তো বা পছন্দ করে না, এরকম না সবার আমাকে ভালো লাগে নায়িকা হিসেবে, আরেকজনকে ভালো লাগে আমাকে লাগে না, এরকম অনেক দিক হতে পারে, এরকম বিভিন্ন রকম চিন্তা তার মাথায় আসতে পারে। কিন্তু আমার এখন যেটা মনে হয় যে এখন আসলে না কোনো রিজন লাগে না এদের, আচ্ছা যার যেটা ইচ্ছা হয় বলে যাক। আমি যদি এখন কনসিয়াস হয়ে আমি যদি কমেন্ট অফ করে দেই, কমেন্ট ডিলিট করি, তখনই আচ্ছা তাহলে তো মনে হয় কমেন্ট পড়ে, কিংবা ওর তো তাহলে ম্যানেজার দেখে, তাহলে তো অবশ্যই কোনো না কোনোভাবে ওর কান পর্যন্ত যায় দেখে ও ডিসিশনটা নিয়েছে। তো আমি টোটালি ইগনোর করার চেষ্টা করি সবসময় এই জিনিসটা। বারিশ, আপনার কাছে আসছি, আপনি কি প্রথম থেকে আপনার প্ল্যান ছিল যে এই জনপ্রিয়তা হওয়ার একটা প্ল্যান ছিল, নাকি এমনিতে আপনি জনপ্রিয়তা পেয়ে গেছেন? আসলে আমরা যখন কাজ করতে এসেছি, আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, তো আমার কাছে আসলে স্টারডমটা ফার্স্ট প্রায়োরিটি ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি এই প্রফেশনে লেগে থাকবো, আমার কাছে কোনো সেকেন্ড অপশন নাই। মানে এখানে আমি যেহেতু মিডিয়া অঙ্গনে চলে এসেছি, আমি যেহেতু লাইট ক্যামেরা অ্যাকশন দেখে ফেলেছি, সো আমি এখান থেকে গিয়ে কিন্তু আলাদা ডেস্ক জব করতে পারবো না পরবর্তীতে, বা অফিসে কারো অধীনে গিয়ে চাকরি করতে পারবো না। স্টারডম তো আমরা মনে হয় যে যখন কাজ শুরু করেছি তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমি 2007-08 কথা বলছি, যখন আমরা নাচ করতাম, এরকম অনেক ছবি ভিডিও আমাদের কাছে আছে যেগুলো আমরা ফেসবুকে দিতেও পারতাম না, কারণ তখন ফেসবুকটা এত অ্যাভেলেবলও ছিল না। বা এখন যে টিকটক বের হয়েছে, আরও অনেক প্ল্যাটফর্ম বের হয়েছে যেখানে খুব ইজিভাবে ভিডিও দিয়ে সবার পরিচিতি পাওয়া যায়। তো তখন কিন্তু আমাদের কারো মধ্যেই আসলে এই টেন্ডেন্সিটা ছিল না যে আমাদেরকে মানুষ চিনবে, সেলফি তুলতে আসবে, ভিউ হবে, বা ওর এত মিলিয়ন ফলোয়ার বলে ওকে কাজে নিচ্ছে, আমার কম ফলোয়ার বলে আমাকে কাজে নিচ্ছে না। এখন কিন্তু আপনি দেখবেন যে যার যত বেশি ফলোয়ার, যার যত বেশি ভিউ, তার তত বেশি কাজ। এটাই হয়ে গেছে আমাদের এখন শোবিজ ইন্ডাস্ট্রি। আমরা যখন কাজ করতে এসেছি আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ করেছি, যেই ইনকামটা আমরা করেছি তার চেয়ে বেশি ব্যয় আমরা করেছি নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য, কাপড় চোপড় কেনার জন্য, মেকআপ করার জন্য। তো এখন রাইট নাও আমাদের মাথায় এটা এসেছে কাজ করতে করতে যে না, টাকাও ইনকাম করা যায়, ফেমও পাওয়া যায়। এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে, আজ আসলাম, একটা ভিডিও ছাড়লাম, ভাইরাল হয়ে গেলাম, সবাই আমাকে চিনে ফেললো। বাট আসলে টিকে থাকাটা একদমই ভিন্ন। ভাইরাল হওয়া আর একজন শিল্পী হয়ে ওঠাটা অনেক ডিফিকাল্ট। একজন শিল্পী মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকে, সেটা ভালোবাসার জায়গায় হোক, ঘৃণার জায়গায় হোক, সে বেঁচে থাকবে। বাট ভাইরাল জিনিসটা আজ আছে, কাল নেই। আমরা এবার আপনার কাছে আসছি, আলভি রায়হান, আপনার বারিশ শখের জনপ্রিয়তাটা কেমন লাগে আপনার কাছে? যে এত জনপ্রিয়, বা জনপ্রিয় বলবো, উনি আসলে অনেক জনপ্রিয়, আমাদের সবার খুব পছন্দের মানুষ। সত্যি কথা বলতে এটা তো অবশ্যই ভালোই লাগবে, মানে এটা এনজয় করার মতো একটা জিনিস, প্রাউড হওয়ার মতো একটা জিনিস। তো সেই জায়গা থেকে খুব ভালো লাগে। আমি একটু দিঘির কথা থেকে একটা জায়গায় আমি আজকে আলোচনা করতে চাই। দিঘি যেমন বলছিল যে আসলে কেন যে ভাইরাল হচ্ছে, কেন যে ট্রোল হচ্ছে, এই জিনিসটা আসলে এখন আর নাই। যেমন কিছুদিন আগের একটা ঘটনা যদি বলি, আমাদের অভিনয় শিল্পী নাইম ভাই, উনি শিল্পী সংঘতে জাতীয় সঙ্গীত গাচ্ছিল সবার সাথে। উনি খুবই ইমোশনাল একটা মানুষ, তো উনি এতই ফিল করেছিল, উনি ওই গানটা গেতে গেতে কেঁদে দিয়েছিল।
এটা কিন্তু আমাদের ভালো লাগার কথা যে আমরা একটা শিল্পী এত ভালোবাসে দেশটাকে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় কি হলো, এত নেগেটিভ হলো, ট্রোল হলো, যে এখন জিনিসটা মনে হচ্ছে যে সে ইচ্ছা করে করেছে, কিন্তু আমরা তার আবেগটাকে না দেখে করি এটার সাথে যে ভাইয়া যেটা বললো যে সোশ্যাল মিডিয়ার ট্রল হলো এই জিনিসটা নিয়ে, এবং বেশিরভাগ কিন্তু দেখলাম আমাদের মিডিয়া রিলেটেড পেজেই কিন্তু ট্রল হলো, মানে আমাদের সেক্টরের মানুষগুলোই কিন্তু বেশিরভাগ এটা নিয়ে প্রশ্ন তুললো অনলাইন নিউজ যে কেন উনি এভাবে কাঁদছে, এটা কি লোক দেখানো নাকি কিংবা যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের সেক্টরের মানুষরাই কিন্তু প্রথম কথাটা বলেছে। এগুলো আপু প্রফেশনাল জেলাসি থেকে একদমই, মানে যখন আমার ভিতরে হবে তখন তো বাইরের মানুষ আমাকে বলবে আরো বেশি, যেটা একটু আগেও বলছিলাম। ট্রল হওয়া এবং ভাইরাল হওয়া এই দুইটা খুব সম্ভবত এই জেনারেশনের মাথায় ঢুকে গেছে। একটা কারণ এরকম হতে পারে, ভাইরাল হলে খুব জলদি একটা পপুলারিটি পাওয়া যায়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না যদি যোগ্যতা না থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রল করে নিজেকে একটু যে আনন্দ দেওয়ার ব্যাপারটা, যেমন ম্যাডাম বলছিল, তো সেই ব্যাপারটাও আছে। পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমরা গত 10-15 বছরে এমন একটা সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছি বা একটা এমন রাজনৈতিক শাসনের মধ্যে দিয়ে গিয়েছি, এটা মনে হয় আমাদেরকে এফেক্ট করেছে যে সব কিছুই নেগেটিভভাবে দেখার জন্য, সব কিছুকেই দমায় দেওয়ার একটা প্রবণতা মনে হয় এটা জেনারেলি তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হয়। এটা আসলে কি ভাইয়া যে মানে যখন একটা নেগেটিভিজম যখন লং টার্ম ধরে চলে তখন কিন্তু এটাকেই সবাই নর্মালাইজ করে নেয় স্বাভাবিকভাবে, যে আমার এখন শীত লাগছে কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করলাম, আমি এসি বন্ধ করলাম না, একটু পরে কিন্তু আমার প্রথমবারের মতো শীত লাগবে না। হিউম্যান বিইং কিন্তু এরকমই। তো কাজে যখন নেগেটিভিটি যখন সমাজে অনেক দিন ধরে চলতে থাকে, নর্মালাইজ করে ফেলে এবং এইভাবে করে নিজের অজান্তেই একটা বিকৃত রুচি সমাজের সৃষ্টি হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে অবস্থান করছি। বারিশ, আপনার কাছে আসতে চাইছি, আপনার কি মনে হয়েছে যে কোনো বিষয় নিয়ে আপনাকে যে ট্রল করা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি প্রোটেক্ট কিভাবে করেন? একটা বিষয় আছে ইগনোর ছাড়া আর কি করা যায়? আমরা যখন দেখি যে ইগনোর করার পর্যায়ে আছে তখন ডেফিনেটলি ইগনোর করি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আইনি ব্যবস্থাও নিয়ে থাকি। কিছু কিছু ফেসবুক পেজ বা কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে বা কিছু কিছু গ্রুপের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতের কাছেও আইনি ব্যবস্থা নিয়েছি, বা সাধারণ জিডি যেটাকে বলে আমরা থানা পর্যায়ে গিয়ে করে থাকি। এই কাজগুলো আসলে করতে হয়, কারণ ওই যে বলেন যে যখন অতিরিক্ত হয়ে যায় কিছু, যেটা দেখা যায় যে আমাদের মানহানির পর্যায়ে চলে যায়, যেটা আমরা বলছিলাম যে আমার তো শ্বশুর বাড়ি আছে, আমার বাবার বাড়ি আছে, আমার আরও ফ্যামিলি মেম্বার্স আছে, আমার কলিগসরা আছে, ইনফ্যাক্ট আমার সাথে যে সকল ব্র্যান্ডরা এন্ডোর্সমেন্ট করে তাদেরও কিন্তু একটা ভ্যালু আছে, কারণ ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি আমি। সো আমার যখন মানহানি হচ্ছে ডেফিনেটলি ব্র্যান্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্র্যান্ডেরও ভ্যালুতে আঘাত হচ্ছে। তো এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে তখন আমি এবং আমার হাজব্যান্ড মিলে সিদ্ধান্ত নিই যে আমরা আসলে আইনি ব্যবস্থা নিব, এবং এটা আইন পরবর্তী সময়ে দেখবে যে জিনিসটা যদি বাড়াবাড়ির পর্যায়ে যায় তাহলে তারা যে প্রক্রিয়ায় কাজ করতে চায় সেভাবে করবে, কিন্তু আমরা এক্ষেত্রে অনেক কুল এবং সাইলেন্ট থাকি। তো আমার মনে হয় যে ইগনোরের পর্যায় পর্যন্ত যতক্ষণ থাকে ইগনোর করাই উচিত, কারণ পাবলিক ফিগারদের নিয়ে কথাই হবে, সমালোচনা হবে, আলোচনা হবে, না হলে কিসের স্টার হলাম আমরা। তো এই যে আপনি বললে আপনি শ্বশুর শাশুড়ি, আপনার বাচ্চা আছে, তো ওদের মানসিক অবস্থাটা তখন কেমন হয় যখন একটা বাজেভাবে ট্রল করা হয়? আসলে কমেন্টগুলো দেখলে অবাক লাগে যে আসলেই কি আমি এরকম, আসলেই কি আমি তাই। তো পরবর্তীতে এখন আমাদের ফ্যামিলিও বুঝে গেছে যে আসলে মানুষের মুখ কখনোই আপনি স্টপ করতে পারবেন না। যেমন আমরা অনেক চ্যারিটি কাজ করি, হ্যাঁ, এখন চ্যারিটি কাজের যখন ছবি আমরা আপলোড দিই তখন মানুষ বলে লোক দেখানোর জন্য দান করে ছবি দেওয়া যাবে না। আবার যখন কোনো একটা দুর্যোগপূর্ণ সময়ে আমরা ধরেন সাপোজ আমরা চ্যারিটি করেওছি কিন্তু ছবি দেইনি, তখন আবার লিখবে আপনারা সারাদিন এত টাকা কামান, আপনারা টাকা নিয়ে কি কবরে যাবেন, আপনারা কেন দান করেন না বা মানুষকে হেল্প করেন না। তাহলে কোনটা করব? মানে ম্যাডামের কাছে আমি জানতে চাই যে আমরা কোনটা করব, আসলে ছবি দিলেও দোষ, ছবি না দিলেও দোষ, তাহলে আমরা কি করব? আসলে নিজের মতো করেই চলতে হবে। সবচেয়ে আগে মনে রাখতে হবে কি যে আমি একটা হিউম্যান বিইং, আমার একটা অথেন্টিক সেলফও আছে, আমি কোনটাতে আমি সাইকোলজিক্যালি আমি মানে ভালো ফিল করি সেটাই আমাকে করতে হবে। কারণ কি লাইফের শেষে আপনি যখন ট্রলের শিকার হয়ে গর্তে ঢুকবেন, মানে ও এটা বলতে পারে, ও এটা বলতে পারে, এরকম ভাবতে পারে, এভাবে ভাবতে ভাবতে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না, আলটিমেটলি আপনি গর্তেই ঢুকতে থাকবেন।
আপনি মিলিয়ে দেখবেন যে আপনাকে গর্তে নামানোর জন্য হাজারোটা মানুষ আছে, আপনাকে গর্ত থেকে টেনে তোলার জন্য একটা মানুষও পাবেন না। কাজেই হচ্ছে যে নিজের কোপিং স্কিলটাকে বাড়াতে হবে, যে আমি জানি আমি রাইট ট্র্যাকে আছি, আমি জানি আমি কোনো অপরাধ করছি না। যারা আমাকে বুলি করছে, হ্যাঁ, দিন শেষে তারাই কিন্তু আসলে তাদের অভিধানে তারা যে অপরাধী সেটার সাথে কিন্তু তাদের পরিচয় হয়ে যায় যে আমি আজকে একটা অপরাধ করেছি। দিকির কাছে আসতে চাইছি। দেখি আপনার কি মনে হয় যে এই ট্রলি আপনাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে? না না না, কখনোই না, কখনোই না। কারণ আমি মানে আমি ওই সময়টাই জনপ্রিয় হয়েছে যখন ফেসবুকও ছিল না বাংলাদেশে। আমি আরো মনে করি যে এখনকার প্রিয় শব্দ ভাইরাল, ট্রল হয়তো বা ভাইরাল করে, যেটা আমার একদম ভালো লাগে না। আমার পার্সোনালি আমি পছন্দ করি না একদমই। আমি ইনফ্যাক্ট সব জায়গায় আমি বলি যে আমাকে প্লিজ ভাইরাল করবেন না, আর যাকেই করেন আমার পার্সোনালি একদম ভালো লাগে না কেউ যদি আমাকে বলে তুমি তো ভাইরাল হয়ে গেছো। তো ওইটার জন্য আমি কখনোই প্রেফার করি না নিজেকে ভাইরাল হওয়ার জন্য। বাট ট্রল আসলে কখনো আসলে আমার জনপ্রিয়তা বাড়াতেও পারে না, জনপ্রিয়তা কমাতেও পারে না। কারণ একটা মানুষ আমাকে নিয়ে একটা কমেন্ট করছে, ওইটার হিসাবে আরেকটা মানুষ আমাকে জাজ করবে, কিংবা সেই মানুষটা চিন্তা করবে দেখি এরকম একটা মানুষ। এইটা আসলে আমি এটার পক্ষে তো কখনোই না, আমি নিজেও কখনো করব না যে একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে কি বললো, আনলেস আমি তাকে দেখি যে সে কেমন, কিংবা আমি তার সাথে মিশি। ওনার জাজমেন্টে তো আপনিই থাকবেন, চেঞ্জ হয়ে যাবেন না। এক্স্যাক্টলি, ওই জায়গাটা থেকে আমি কখনোই মনে করি না যে শুধু জনপ্রিয়তা বাড়ানো না, কমাতেও পারবে না, আমি মনে করি ট্রল জিনিসটা। আসলে আমরা এটাকে খ্যাতির বিড়ম্বনা বলতে পারি। জনপ্রিয়তা যেখানে আছে সেখানে কিন্তু মানুষ ট্রল করবে, বাজে কথা বলবে, তারপরও কিন্তু এগিয়ে যেতে হবে, তাই না? এগিয়ে যাওয়াটাকে কিন্তু থামানো যাবে না, তাই না? একদম থামানো যাবে না। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা অনুষ্ঠানে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ট্রল, এইটা নিয়ে ছোট্ট পরিসরে আলাপ করেছি। আমরা আশা করব আমাদের এই জনপ্রিয় মুখগুলো এবং সেই সাথে আরও যারা জনপ্রিয় মুখ রয়েছেন তাদের নিয়ে আপনারা অন্তত ট্রল করবেন না, ভালো কাজকে তুলে ধরবেন, তাদের ভালো দিক তুলে ধরবেন, এটা আমরা আশা করতেই পারি। জীবনের গতিতে এগিয়ে যাবে। ট্রল, অপবাদ অথবা উদ্দেশ্য প্রণোদিত কোনো উক্তি কখনো কারো চলার পথের বাধা হতে পারে না বা হওয়া উচিত নয়। আসলে এই ট্রলের উৎপত্তি হয়েছিল কাউকে শুধরে দেবার উদ্দেশ্যে, কিন্তু শুধরে দেবার বদলে ট্রল এখন ব্যবহৃত হচ্ছে মানুষের জীবনকে অতিষ্ঠ করার জন্য, নাজেহাল করার জন্য। খারাপ তো লাগবেই, তবুও সে খারাপ লাগাটুকুকে সরিয়ে দিয়ে পথ চলার নামই তো জীবন। একটু পজিটিভলি বিষয়টিকে দেখা যাক। ধরেন আপনি ট্রলের শিকার হলেন, ঠিক এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে আপনি যদি ভাবেন আমি পরিচিত মুখ এবং আমার কথা অনেকের মনেই হিংসার উদ্বেগ করেছে বলেই আমাকে নিয়ে বারবার ট্রল করা হচ্ছে, কেমন হয় বলেন তো? ট্রল নামে টানাপোড়েন থাকবে, কিন্তু তার মধ্য দিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, ভালোবাসতে হবে আমাদের কাজকে, তবে এখানে ট্রলের সার্থকতা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। দেখা হবে মন ও মানুষ অনুষ্ঠানের আগামী পর্বে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর হ্যাঁ, চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়।